ডক্টর তুহিন মালিক, তিস্তা নদীর উজানে বাঁধ দিয়ে ভারত একতরফা পানি প্রত্যাহারের কারণে তিস্তা ব্যারেজ হুমকির মুখে পড়েছে। পানির অভাবে বাংলাদেশের ভয়াবহ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং ৩ কোটি মানুষের জীবন জীবিকা বিপন্ন হচ্ছে বলে মিডিয়ার খবরে প্রকাশিত হয়েছে। তো এ বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের জরুরি ভিত্তিতে কথা বলার প্রয়োজন আছে কিনা? মূলত যে বিষয়টা আপনি প্রশ্নের মধ্যেই বললেন, এই যে অভিন্ন আন্তঃরাষ্ট্রীয় পানি প্রবাহ, এটা কিন্তু কোনো রাষ্ট্রের একক সম্পদ নয়। মানব সভ্যতার বিকাশ থেকে এ পর্যন্ত পানি নিয়ে পৃথিবীতে অনেক যুদ্ধ বিগ্রহ ঘটেছে, যার ফলশ্রুতিতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জাতিসংঘ জন্মের পর থেকে এই পানি প্রবাহ নিয়ে বেশ কিছু ইন্টারন্যাশনাল কভেনেন্ট, ট্রিটিস এবং জাতিসংঘের আওতায় এবং আঞ্চলিক ডকুমেন্টস এবং অ্যারেঞ্জমেন্টের ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন অঞ্চল এবং আন্তর্জাতিকভাবেই এই পানি বন্টনের বিষয়টা কিন্তু এখন আন্তর্জাতিক আইনের একটা বড় বিষয় হিসেবে দাঁড়িয়েছে। এটা শুধু আন্তর্জাতিক আইনের বিষয় তা না, এর সাথে 1948 সনের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, 1945 সনের জাতিসংঘের চার্টার এবং প্রতিবেশী রাষ্ট্রসমূহের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি এবং সমঝোতার ভিত্তিতে কিন্তু এই পানি প্রবাহের বন্টনগুলো কিন্তু নির্ধারিত হচ্ছে। এবং খুব স্বাভাবিকভাবে আমাদের ভারতের সাথে গঙ্গা, ফারাক্কা, তিস্তা বিভিন্ন পানি বিষয়ে কিন্তু আমাদের একটা সমঝোতা রয়ে গেছে। আপনারা জানেন যে এই পানি চুক্তি কিন্তু 74 সনেও বাংলাদেশের সাথে ভারতের চুক্তি করা হয়েছে, কিন্তু দুঃখজনক আজকে প্রায় 40 বছর ধরে কোন সরকারের সময়ে কিন্তু ভারত তার কথা রাখতে পারেনি। আমাদের যে ন্যায্য পানির যে হিস্সাটা রয়েছে, এই হিস্সা কিন্তু ভারতের কোন সরকারই কোনো আমলেই বাংলাদেশকে দেয়নি। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে বর্তমান সরকার আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে যেভাবে উজাড় করে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, তাদের আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে তাদের গোয়েন্দা সংস্থা পর্যন্ত আমাদের বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত হয়েছে। ভারতীয় গোয়েন্দা পাকিস্তানি গোয়েন্দাদেরকে এখান থেকে ধরে নিয়ে যাচ্ছে। এত বড় সুযোগ সুবিধা, ট্রানজিট করিডোর সবই আমরা দিলাম, বিনিময়ে যে পানিটা আমরা পাবো সেটা বলার পরেও কিন্তু ভারতের আভ্যন্তরীণ রাজনীতির একটা জুজুর ভয় দেখিয়ে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশকে এই পানি থেকে তারা বঞ্চিত করে রেখেছে। মমতা ব্যানার্জিকে দোষ দেওয়া হচ্ছে, এটা ভারতীয় রাজনীতিরই একটা অংশ। কিভাবে প্রতিবেশীকে ঠকিয়ে আভ্যন্তরীণ রাজনীতির বাহানা দিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই 16 কোটি মানুষকে তাদের ন্যায্য পানি থেকে বঞ্চিত করছে। ডক্টর তুহিন মালিক, আপনি জানেন যে তিস্তার পানি নিয়ে বাংলাদেশের রাজনীতি সরগরম হয়ে উঠেছে। পরিবেশবাদীরা এ ব্যাপারে লাগাতার আন্দোলন করে আসছেন। এর সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক দলগুলো। 22 এপ্রিল বিএনপি লং মার্চের ডাক দিয়েছে, কিন্তু আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ বলেছেন, লং মার্চের কর্মসূচি দিয়ে বিএনপি আসলে রাজনীতির মাঠ গরম করতে চায়। তো দেশের অধিকার আদায়ের দাবিতে আন্দোলনকে রাজনৈতিক বলে উড়িয়ে দেয়া যায় কিনা? যে কথাগুলো আপনি বললেন, এটাই তো রাজনীতি হওয়ার কথা একটা গণতান্ত্রিক দেশে, যেখানে আমরা 2.5 লক্ষ লোক নিয়ে জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্ব রেকর্ড করতে চাচ্ছি। এর চেয়ে তো অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এদেশের মানুষের পানির অধিকার পাওয়া। এবং লং মার্চ যদি কোনো রাজনৈতিক দল করে, সেটা জনগণের প্রত্যাশার অংশ, জনগণের ক্ষোভের অংশ। এবং কোন রাজনৈতিক দল যদি জনগণের এই প্রত্যাশার সাথে সাংঘর্ষিক কোনো অবস্থানে যায়, তাহলে জনগণের সাথে সেই রাজনৈতিক দলের একটা বড় ধরনের বিচ্যুতি ঘটে গেছে, দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। কারণ যখন পানির প্রাপ্যতার বিষয়ে, পানির হিস্যার বিষয়টা আসে, এখানে কিন্তু কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত ইসলাম, প্রত্যেকেই কিন্তু এটা সুবিধাভোগী হবে কিংবা এটার থেকে ক্ষতিগ্রস্ত হবে। তো এটা সামগ্রিক আমাদের একটা ন্যাশনাল ইস্যুর বিষয়, এটা জাতীয় ঐক্যমতের বিষয়। কিন্তু আমাদের রাজনীতি এবং বিশেষ করে বর্তমান সরকার যেভাবে প্রতিবেশী তোষণ করে যাচ্ছে এবং সবকিছু যেভাবে উজাড় করে দিয়েছে, একটা সময় হবে যখন জনগণ, আমার মনে হয় যে এই রাজনৈতিক সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যে আমরা শুধুমাত্র দলের আশীর্বাদের জন্য কোনো দেশকে যদি সাপোর্ট করি এবং সবকিছু উজাড় করে দিয়ে বিনিময়ে দেশ না পেয়ে যদি দল সবকিছু পেয়ে যায়, আমার মনে হয় যে জনগণের এই উপলব্ধিটা চলে এসছে। এবং বিশেষ করে আমাদের বর্তমান সরকারের সাথে ভারতীয় বর্তমান সরকারের যে দাম্পত্য সম্পর্কটা রয়েছে, এটার কিন্তু একটা ভয়ানক দিক আপনি দেখেছেন যে এইবার T20 বিশ্বকাপ যেটা বাংলাদেশে হয়ে গেল, কিভাবে সাধারণ দর্শকরা কতটুকু ঘৃণার চোখে ভারতকে দেখছে, এটা ফাইনালের ম্যাচে দেখা গেছে। এটা ভারতীয় কর্তৃপক্ষকে এবং রাষ্ট্রকেও এটা বোঝা দরকার যে একটা প্রতিবেশী রাষ্ট্রকে কতটা নিগ্রহ করলে, কতটা জুলুম করলে, কতটা ক্ষতিগ্রস্ত করলে সেই দেশের সাধারণ মানুষ একটা প্রতিবেশী
প্রতিবেশী বন্ধুসুলভ রাষ্ট্রকে কিভাবে ঘৃণার চোখে দেখে। তো আমার মনে হয় যে ভারতের এই আত্ম উপলব্ধি খুবই বেশি প্রয়োজন, কারণ তার নিজের সুস্থতার জন্য কিন্তু প্রতিবেশীকে ন্যায্য হিস্সাটা দিতে হবে। জনাব ডক্টর তুহিন মালিক, বিএনপি লং মার্চের মাধ্যমে তিস্তার পানি আদায়ে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চায়, প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে অভিযোগের দাবি তুলেছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম বলেছেন, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ফোরামে যাবার কোনো চিন্তা সরকারের নেই এবং তাতে কোনো লাভ হবে না। তো প্রশ্ন হচ্ছে, সরকারের পক্ষ থেকে এই হতাশার কারণ আসলে কি? না, সরকারের পক্ষে এটা হতাশা না। এটা সরকার তো যাদের বিরুদ্ধে যাওয়ার কথা আন্তর্জাতিক অঙ্গনে, সরকারই তো সেই সামর্থ্য, শক্তি, সাহস এবং সেই যোগ্যতাও নাই, কারণ তারা নিজেকে বিকিয়ে দিয়েছে। বিশেষ করে যে 5ই জানুয়ারি নির্বাচনে যেভাবে ভারত উলঙ্গভাবে সম্পূর্ণ গণতান্ত্রিক বিশ্বের অন্যান্য দেশকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে একটা অসভ্য, অগণতান্ত্রিক, অবৈধ সরকারকে প্রতিষ্ঠা করেছে, যেটা তার নিজের দেশে সে কোনোদিন কল্পনাই করতে পারে না। ডক্টরিন বাংলাদেশকে দিয়েছে এবং যাদেরকে এখানে বসিয়ে দেওয়া হয়, মূলত আন্দোলনটা ছিল সাধারণ মানুষের। যে বিএনপির এটা আন্দোলন ছিল না, যে মানুষ চাচ্ছিল তাদের ভোটটা নির্ভয়ে, নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে দেওয়ার একটা অধিকার চাচ্ছিল। এবং এটা যে ভুল প্রমাণিত হয়েছে, কেয়ারটেকার ছাড়া আমাদের ভোট পদ্ধতিটা উপজেলা নির্বাচনে বোঝা গেছে যে মানুষ কিভাবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানুষের এই দেশে ভোট দেওয়ার কোনো অধিকার নাই, এটা আবারও প্রমাণিত হয়ে গেল। কিন্তু আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হলো তত্ত্বাবধায়ক রাষ্ট্রের দ্বারা। তো যে তত্ত্বাবধায়ক রাষ্ট্র এই দেশে নির্বাচন করে দিল, সেই দেশের, সেই রাষ্ট্রের দালালদের পক্ষে তো কখনোই সম্ভব না মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে সেই রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ে কমপ্লেইন করার সেই সাহস, যোগ্যতা, মেধা, শক্তি কিংবা ক্ষমতাও তাদের নেই। বড় দুঃখজনক যে আমাদের জাতীয় ঐক্যের জায়গাটাকে আমরা ব্যক্তি স্বার্থে, দলের স্বার্থে আমরা একেবারে শেষ করে দিয়েছি। ডক্টর তুহিন মালিক, বাংলাদেশের সরকার বলছে দ্বিপক্ষীয় ভাবেই ভারতের সঙ্গে তিস্তা নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা হচ্ছে। তো দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে কি তিস্তার পানি পাওয়া যাবে বলে আপনি মনে করেন? দেখেন, দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে আজ পর্যন্ত আমরা কিছুই পেলাম না। আজকে যদি বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র হতো, আমি সেই অর্থে বলছি না, আমার দেশকে আমি খাটো করছি না, কিন্তু ওই অর্থে বলছি যে আজকে যদি আমাদের একটা পারমাণবিক বোমা থাকতো, কিংবা পারমাণবিক বোমার মতো একটা নেতৃত্ব থাকতো, কিংবা পারমাণবিক বোমার মতো শক্তিশালী জাতীয় ঐক্য থাকতো, এবং আমাদের নামমাত্র লোক দেখানো কিংবা গিনিস বুকে রেকর্ড করার মতো চেতনা না থেকে যদি আসলেই আমাদের দেশপ্রেমের চেতনা থাকতো, তো ভারত এই দুঃসাহস কোনোদিন করতে পারতো না। শুধু ভারত না, আমাদের রাষ্ট্রের যারা নিয়ন্ত্রক, রাজনীতিবিদ কিংবা সরকার যারা পরিচালনা করছে, তারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার এই দুঃসাহস কোনোদিন করতে পারতো না। আমাদের দুর্ভাগ্য, আমরা একটা লম্পট প্রতিবেশীর কারণে আজকে আমাদের ফেলানির মতো লাশ ঝুলে থাকে বর্ডারে, তার কোনো বিচার চাওয়ার আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো অধিকারও নেই। আজকে গুন্ডে ছবির মাধ্যমে আমাদের স্বাধীনতা বিকৃত করে বলা হচ্ছে যে এইটা পাক ভারত যুদ্ধ ছিল এবং ভারত জিতেছে, এবং সেই দয়ার ভিত্তিতে বাংলাদেশ তৈরি হয়েছে। আমাদের মিনিস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকের মুখে তারা কুলুপ এঁটে ফেলেছে। এখানে মুক্তিযুদ্ধের চেতনার কোনো সুযোগ নেই, এখানে তাদের চেতনা জাগে না। তো আমাদের যে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের জাতীয়তা বোধকে এখন যদি আমরা সামনে না নিয়ে আসতে পারি, এবং জাতির প্রয়োজন, জাতির ঐক্যবদ্ধতা আমরা দলমত নির্বিশেষে যদি সবাই এক কাতারে না দাঁড়াতে পারি জাতির স্বার্থে, তাহলে আমাদের জাতির, আমার মনে হয় যে ভবিষ্যতে আরো খারাপ সময় অপেক্ষা করছে। তো জনগণের আমার মনে একটা রুখে দাঁড়াবার সময় এসে গেছে, যে আমরা সৎ প্রতিবেশী, বন্ধু প্রতিবেশী সবই মেনেছি, কিন্তু আমার ভাত, ভোট, আমার জীবন, আমার পানি, আমার সম্পদ, আমার ট্রানজিট, আমার বিদ্যুৎ, আমার রাস্তা, আমার সবকিছু বিকিয়ে দিয়ে কি আমি বন্ধুত্বের সম্পর্ক রাখবো? না আমি আত্মমর্যাদায় নিজের মতো করে বেঁচে থাকার সংগ্রাম, নিজের অধিকার সংগ্রাম নিয়ে আমি বেঁচে থাকবো? এই সিদ্ধান্ত আমাদের রাজনীতিবিদদেরও নিতে হবে, জনগণকেও নিতে হবে। জি, ডক্টর তুহিন মালিক, সবশেষে যে বিষয়টি আমরা জানতে চাইব সেটি হচ্ছে, ভারত অনেকটা স্পষ্ট করে বলেছে এই মুহূর্তে তিস্তার পানি চুক্তি হচ্ছে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ উপেক্ষা করে ভারত কথা বলেছে। তো সামগ্রিকভাবে তিস্তার পানি সমস্যার পরিণতি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে বলে আপনি মনে করেন? দেখুন, তিস্তা পানি বন্টন চুক্তিটা যতটা না দুই দেশের বিষয়, তার চেয়ে বেশি কিন্তু এটা হয়ে গেছে পশ্চিমবঙ্গের স্থানীয় সরকার, রাজ্য সরকার এবং ভারতীয় কেন্দ্রীয় সরকারের সাথে। এটা একটা আর্টিফিশিয়াল বিবাদ তৈরি করে রেখেছে বাংলাদেশকে ধোঁকা দেওয়ার জন্য। যদি আমরা ধরেও নেই যে ভারতের আগামী নির্বাচনে সরকার পরিবর্তন ঘটবে, সেখানেও কিন্তু যে দলই আসুক না কেন, আমরা যতটুকু পত্রপত্রিকায় দেখছি এখানে একটা কোয়ালিশন সরকার হবে, এবং সেই কোয়ালিশনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থান থাকবে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যেভাবে বাংলাদেশ বিদ্বেষী, বিশেষ করে আমাদের তিস্তা
পানি বন্টনের ক্ষেত্রে যেভাবে তিনি রক্ষণশীল, সেটা বিবেচনায় রেখে এবং ভারতীয় নির্বাচনের কথা বিবেচনায় রেখে খুব বড় সুখবর বোধহয় বাঙালি জাতির ভাগ্যে নেই। আমাদের এভাবে হাত পা জড়ো করে ভিক্ষা চাওয়ার চেয়ে আমার মনে হয় যে অধিকার আদায়ের জন্য এদেশের মানুষকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। এটা অবশ্যই অস্ত্র দিয়ে নয়, আমি সেই সংগ্রামের করছি না। আমরা আমাদের আত্ম উপলব্ধি, আত্মমর্যাদা এবং জাতীয় ঐক্য নিয়ে আমরা আমাদের ন্যায্য হিস্সা, ন্যায্য অধিকার শুধু দেশের মধ্যে না, দেশের বাইরেও আমরা অর্জন করব। এই জাতি তো মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ করে 30 লক্ষ লোক শহীদ হয়েছে। এমনি এমনিতে এই জাতি হয়নি। যে জাতি 30 লক্ষ লোক শহীদ হতে পারে, নিজের জীবন দেশের জন্য বিলিয়ে দিতে পারে, তাদের জন্য মমতা ব্যানার্জি কিংবা নরেন্দ্র মোদী খুব বড় কোনো বিষয় নয়। আমাদের নিজেদের আত্ম উপলব্ধি করতে হবে, নিজের অধিকার নিজেকেই ছিনিয়ে আনতে হবে। এর কোনো বিকল্প নেই। যতই রাজনীতি করা হোক, যতই ধোঁকাবাজি করা হোক, এটা শুধুমাত্র সময় ক্ষেপণ। আমরা শক্তি দেখালেই তখনই তারা আমাদেরকে আমাদের হিস্সা ফিরিয়ে দিবে, আমাদের অধিকার ফিরিয়ে দিবে। আমরা যদি নিজেদেরকে অবজ্ঞা করি, তারাও আমাদেরকে অবজ্ঞা করবে। আমাদের নিজেদেরকে শক্তি অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নেই। ডক্টর তুহিন মালিক, তিস্তা ইস্যুতে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ, শ্রোতাদেরও ধন্যবাদ।